বন্ধু এসো তোমাকে একটা চুম্মা দেই। ছি ছি, একটা মেয়ে হয়ে একটা ছেলেকে চুমু দিতে তোর লজ্জা করে না? কিসের লজ্জা? তুমি তো আমার বন্ধু। আসলে তুই একটা পাগলি। একদম আমাকে পাগলি বলবি না বলে দিলাম। তাহলে কি বলবো, পেতনি? আমি যদি পেতনি হই তবে তুই ভূত। আচ্ছা, আমি ভূত, তুই পেতনি। আজ থেকে তুই ভূতনি। নিশাত আমার বেস্ট। আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি, কিন্তু মুখ ফুটে কখনো বলা হয়নি। আমি ঢাকায় থাকি, জান্নাতের সাথে দেখা করতে গ্রামের বাসায় যাচ্ছে। পথে দেখা হয়ে গেল আবিরের সাথে। আবির, কেমন আছিস দোস্ত? আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছে। তুই বাড়িতে আসছিস কবে? কাল রাতে এসছে, আর ঢাকায় থাকতে ভাল লাগছে না। নিশাত কেমন আছে? এখন আছে না চাচা ওর বিয়ে দিয়ে দিছে? বিয়ে হয়নি, ওই পেতনিটা সিদ্ধান্ত নিছে তোর ঘাটটাই মটকাবে। কি বলিস? গ্রামে এত ছেলে থাকতে শেষমেশ আমার ঘাড়ি চাপতে হবে? পেতনির খেয়াল যাকে বলে। আচ্ছা, ওরা এখন কোথায় পাই বলতো? পুকুর পাড়ে সেই আম গাছের নিচে যেখানে বসে আমরা আড্ডা দিতাম, রোজ সেখানে বসে বসে তোর কথা ভাবে। আমি ফোন দিলেও রিসিভ করে না। বলছে কি হয়েছে কে জানে। আচ্ছা, আমি ওর সাথে দেখা করে আসে। তুই বিকেলে সপরে মাঠে আসতে বলিস, ভলিবল খেলবো। ওকে বলে দিব। আর শোন, সাবধানে যাস, পেতনিটা কিন্তু তোর ওপর ক্ষেপে আছে, জানিসই তো ওর রাগ কেমন। দেখে আসে পাগলিটা একা বসে কি করছে। এই বলে হেঁটে চলেছি পুকুর পাড়ের সেই আম গাছটার দিকে। এই আম গাছের সাথে আমাদের ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। গ্রীষ্মের দুপুরে খেলতে এসে গাছের কত আম যে পেরে খেয়েছে তা হিসেব নেই। নিশাত তখন গাছে উঠতে পারত না। আমি আর আবির গাছে বসে নিশাতকে দেখিয়ে দেখিয়ে আম খাচ্ছে। উফ, কি যে মজা সে! আম দিচ্ছে না বলে নিশাত রাগে ফেটে পড়ছে। আমি গাছে বসে হাসছে। নিশাত একসময় আম না পেয়ে কেঁদেই ফেলল। আমি আবার ছোট থেকে নিশাতের কান্না একদম সহ্য করতে পারতাম না, তাই কিছু আম পেরে ওকে দিতেই ও মুচকে হাসল। ওর সেই হাসি আমি দু চোখ ভরে দেখলাম। অতীতের স্মৃতি নিয়ে ভাবতে ভাবতে পুকুর পাড়ে চলে আসলাম। এসে দেখি একটি মেয়ে বসে খুব মনোযোগ সহকারে পুকুরের পানির দিকে তাকিয়ে আছে। ভালো করে তাকিয়ে দেখে এটাই নিশাত। আমি ধীরে ধীরে তার কাছে এগিয়ে এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম, যার ফলে পেতনিটা ভয় পেয়ে পেছন ফিরে আমাকে দেখিয়ে ধাক্কা মেরে পানিতে ফেলে দিল। আমি এক ঢোক পচা পানি গেলার পর বললাম, তুই পেতনি, কার মটকাবে? তুই কেন আমার পানিতে ফেলবি? চুপ, তুই কোনো কথা বলবি না। তোর সাহস হয় কি করে আমাকে এভাবে ছেড়ে চলে যাওয়ার? আমি তোকে ধরেছি বা কবে যে বলছিস ছেড়ে গেছে? সিয়াম, একদম আমার রাগ উঠাবি না। উঠাবো, 100 বার উঠাবো। তাতে তোর বাপের কি? কি করবি তুই? দাঁড়া, দেখাচ্ছি কি করব। এ বলে নিশাত দ্রুত আমার মুখের কাছে ওর মুখ এনে 4 ঠোঁট এক করে দিল। আমি ঘটনার এমন আকস্মিকতায় থমকে দাঁড়ালাম। তাহলে সত্যিই পেতনিটা আমার ঘাড়ে ঝুলতে যাচ্ছে? কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, দেখলি তো আমি কি করতে পারি। হ্যাঁ, একদম বুঝে গেছে। আমার কপালেই পেতনি নাচছে। এই, একদম আমাকে পেতনি বলবি না, বদলে আর একটা দিব। না বইন, মাফ কর, একবারে দম বেরিয়ে গেছে। আবার হলে মরে যাব। কি বললি? আমি তোর বোন হই? সরি সরি, তুমি আমার পেতনি হও। এই, তোর পেতনি মানে কি? পেতনি মানে তো পেতনি। সিয়াম কুত্তা, আজ তোরে খাইছি। আমি শুনেছি পেতনিরা মানুষের রক্ত খায়, কিন্তু তুই পুরোটাই খাবি? তাহলে তোর নাম ভূত প্লাস পেতনি, ভূতনি। আর তুই ভূত। আচ্ছা যা, তুই ভূতনি হলে আমি তোর ভূত হতে রাজি আছে। আচ্ছা, আমার ভূতনিটা এত সুন্দর হয়েছিস কেন? ভূতকে বশ করার জন্য। তাই? তাই। কিন্তু আমি তো বশ মানব না। দেখা যাবে। ভূতনি, চল তোদের বাড়ি থেকে ঘুরে আসি। ওই ভূত, তুই আমাদের বাড়িতে কেন যাবি? ব্রহ্মদত্তিকে দেখতে যাব। এই ব্রহ্মদত্তটা আবার কে? আমার হবু শ্বশুর আব্বা। এই, একদম আমার আব্বুকে এসব বলবি না বলে দিচ্ছি। আরে রাগ করছিস কেন? ভূতের শ্বশুর ব্রহ্মদত্ত, আর ব্রহ্মদত্তের একমাত্র রাজকন্যা হচ্ছে ভূতনি, মানে তুই। কই, আমি তো কোথাও শুনিনি। এটা কোন কার্টুন বলতো? এই কার্টুনের নাম হচ্ছে সিয়াম নিশাত কার্টুন, আর এর রচয়িতা মোহাম্মদ সিয়াম আহমেদ, বুঝলি? এই সিয়াম, ছাড় না এসব। আমার এসব ভালো লাগছে না, প্লিজ। যথাজ্ঞা ভূতনি রানী। এই চল না, পুকুরে দুজন একসাথে সাঁতার কাটি। কি, আমরা কি এখনো ছোট আছে যে একসাথে পুকুরে সাঁতার কাটবো? শোন, লোকে দেখলে খারাপ বলবে। আর শোন, এই ভূতের ভূতনি হতে চাইলে আর পুকুরে গোসল করতে আসবি না, ঠিক আছে?
হ্যাঁ সরি, আসলে তোকে এতদিন পর কাছে পেয়ে আমি ভুলেই গেছি আমরা এখন আর ছোট নেই। এই তুই মন খারাপ করিস না। ঢাকায় আমি একটা বাসা কিনবো ভাবছি, সেখানে একটা সুইমিং পুল বানাবো, তারপর তুই আর আমি একসাথে সাঁতার কাটবো, ঠিক আছে? সত্যি আমরা আবারও একসাথে সাঁতার কাটতে পারবো? ইনশাআল্লাহ পারবো। এবার চল শ্বশুরের সাথে দেখা করে আসে। কিন্তু তোর কাপড় তো ভেজা। আরে তাই তো, আমার তো মনে ছিল না। আল্লাহ তোমার লাখ লাখ শুক্রিয়া যে ফোনটা সাথে আনিনি, নাহলে সেটা আর চালানোর অবস্থায় থাকতো না। নিশা চল আগে আমাদের বাসায় গিয়ে চেঞ্জ করে আসে। তাড়াতাড়ি চল, না হলে তোর ঠান্ডা লেগে যাবে। তারপর নিশাদকে সাথে নিয়ে বাসায় এসে নিশাদকে বসিয়ে রেখে চেঞ্জ করে নিলাম। রুম থেকে বেরিয়ে দেখে নিশাদ আম্মুর সাথে কথা বলছে। তাদের কথা শুনে মনে হচ্ছে আম্মু চায় নিশাদকে তার পুত্রবধূ করতে। যাক ভালোই হলো, আম্মুকে আর আলাদা করে কিছু না বললেও চলবে। নিশাদ আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে আম্মুর থেকে বিদায় নিয়ে আমার কাছে চলে আসলো। তারপর দুজন রাস্তায় এসে পাশাপাশি হেঁটে চলেছে। কিছু দূর আসতেই এই এলাকার বখাটের দল আমাদের পথ আটকে দাঁড়ালো। আমরা ওদের পাশ কাটিয়ে যেতে চাইলে জিসান তার হাত দিয়ে আটকে দিল। কি ব্যাপার জিসান, তুই আমাদের পথ আটকাচ্ছিস কেন? আরে তোর পথ আটকাচ্ছে কে? আমাদের দেখতে কি হিরোলা লাগে যে আমরা তোর পথ আটকাবো? শোন, ভালোই ভালো বলছে, পথ ছাড়, নাহলে সেটা তোদের জন্য তেমন ভালো হবে না। তুই আমাকে থ্রেট দিচ্ছিস? এতদিন শহরে ছিলি তাই জানিস না আমি কি জিনিস। আর তুই এটা জানিস না আমি এখন আর আগের সিয়াম নেই, তাই তোদের ভালো চাইলে কেটে পড়। ওই চোখ নামায় কথা ক, আমি ডিপ জলের চালা, মনে রাখিস। চুপচাপ ওকে রেখে চলে যা, নইলে কিন্তু ঠুস করে মায়েরা দিমু। ভূতনি একটু শার্টটা ধরো তো। এই বলে হিরোদের স্টাইলে শার্ট খুলে বডি শো করছে। তারপর শাকিব খানের মতো হাতটা ছাড়িয়ে আগুন পরিমাণে শক্তি নিয়ে এক ঘুষিতে জিসানকে 2 হাত দূর নিয়ে ফেললাম। এসব দেখে জিসানের 2 চেলা তৎক্ষণাৎ ময়দান ছেড়ে পালালো। সিনেমার মতো মার খেয়ে জিসানও যুদ্ধক্ষেত্র ত্যাগ করলো। সবশেষে নিশাদ এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে হাল দিয়ে টানবাহু মুখের কাছে নিয়ে চুমুকে দিল। তারপর শক্ত করে জড়িয়ে ধরে বলল, ভূতটার এত সুন্দর মাংসপেশি দেখে আমি মুগ্ধ। তোর মতো শুটকো ছেলে এত সুন্দর মাসলস কিভাবে বানালো? এই আমি শুটকো তোকে কে বলছে? ক্লাসমেটরা আমাকে মোটকো বলে খেপায়, সেখানে শুটকো হওয়ার প্রশ্ন আসে না। আর তাছাড়াও আমার বিএমআই একদম ঠিক আছে, তাই আমি স্বাভাবিক, বুঝলি? এই তোর থেকে এসব জানতে চেয়েছে কে? প্লাস পেতনি। এই একদম সবসময় আমাকে ভূতনি বলবি না। আমার সুন্দর একটা নাম আছে, একটু কি নাম ধরেও ডাকতে পারিস না? কেন, আমার মুখে তোর নাম শুনতে খুব ইচ্ছে করে বুঝি? খুব খুব ইচ্ছে করে। তুই আমার নাম ধরে ডাকলে আমার মনে ভালো লাগা কাজ করে, আর সেটা আমার খুবই ভালো লাগে। আচ্ছা, আর তোকে ভূতনি বলে ডাকবো না, এখন থেকে নিষাদ বলেই ডাকবো। এই না, সেটা হবে না। তুই ভূতনি বলে না ডাকলে আমাদের মধ্যে ঝগড়া হবে কি নিয়ে? আচ্ছা, আর কিছু বলিস না প্লিজ। যখন তোর সাথে ইচ্ছে করবে তখন আমি ভূতনি বলবো, আর অন্য সময় নিষাদ বলে ডাকবো। এবার তুই মানলেও ঠিক আছে, না মানলেও ঠিক আছে। নিষাদ আমার কথা শুনে মুচকে হাসছে, আমিও তার সাথে মুচকে হাসলাম। তারপর আঙ্কেলের সাথে দেখা করে নিষাদকে রেখে বাসায় চলে আসলাম। আজকের দিনটা আমার জন্য বেস্ট ছিল, সবটাই আল্লাহর ইচ্ছা। শরীরটা খুব ক্লান্ত লাগছে, আচ্ছা হলো তাই একটু ঘুমিয়ে দিলাম। পরের দিন একটা বাড়ি দেখতে ঢাকা আসতে হলো। বাড়িটা বেশ সুন্দর, আর দাম তেমন একটা বেশি না। বাড়ির মালিক ব্যবসায়িক সূত্রে আপুর বেশ পরিচিত হওয়ায় সহজে কেনা যাচ্ছে। বাড়ি দেখা শেষ হলে রাতের বাসে দেশে ফিরলাম। কাল নিশাদকে বাড়ি কেনার কথাটা বললে ও খুবই খুশি হবে। সকাল সকাল ঘুম থেকে উঠে নিশাদের বাড়িতে এসে ওকে সে কখন থেকে ডাকছে, কিন্তু সে সাড়াই দিচ্ছে না। নিশাদ সাড়া দিচ্ছে না দেখে চাচি খুব ভয় পেয়ে দরজা ভাঙতে চাইছেন। আমি কোনো মতে তাদের বুঝিয়ে নিশাদকে ডেকে বললাম, নিশাদ তুই থাক তাহলে, জান্নাত আমার জন্য অপেক্ষা করছে। আমি কথাটা বলতে না বলতে নিশাদ সাথে সাথে রুমের দরজা খুলে দিল। তারপর আমি ভেতরে যেতে শার্টের কলারটা চেপে ধরে বলল, এই একদম কোনো শাকচুন্নির ধারে কাছেও গেছিস তো গলা কেটে ভূত বানিয়ে দিব। ছাড় ভূতনি, আমার ঘাড়ে একটাই মাথা, যেটা মটকানোর জন্য ভূতের বউ ভূতনি যথেষ্ট। আর কোনো শাকচুন্নিকে আনার কথা তো আমি দুঃস্বপ্নেও ভাবি না। নিশাদ আমার কথা শুনে কলারটা ছেড়ে দিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। আমি তাকে টেনে এদিকে ফিরিয়ে সামনে হাঁটু গিরে বসে হাতে একটা চকলেট নিয়ে বলতে শুরু করলাম, আই লাভ ইউ নিশাদ, তোকে ঢাকা যাওয়ার 2 বছর আগে থেকে ভালোবাসে, কিন্তু কখনো বলিনি, কারণ তোর এই দুষ্টিমিগুলো আমার খুবই ভালো লাগে।
তোকে ঢাকায় গিয়ে অনেকবার কল দিল, আমার উপর অভিমান করে রিসিভ করিস নে। যদি বলতাম আমি তোকে পছন্দ করে, তাহলে এখন আমরা যেভাবে এক অপরের সাথে ঝগড়া করে সেগুলো আর পারতাম না। তখন এক অপরের উপর একটা অধিকার কাজ করত, যা আমাদের এই সুন্দর মুহূর্তগুলোকে বাধার সৃষ্টি করত। কিন্তু আজ বলে দিলাম, আমি তোকে ভালোবাসি নিশাত, নিজের থেকেও বেশি ভালোবাসি। তোকে ভূতের ভূতনি বানাতে চাই। হবি কি ভূতটার ভূতনি? হ্যাঁ রে ভূত, আমি তোর ভূতনি। পেতনি, শাকচুন্নি যা লাগে সবকিছুই হতে চাই। তার বিনিময়ে শুধু তোর মনটা আমার করে দিবি, আর কিচ্ছু চাই না তোর কাছে। এ বলে নিশাত আমাকে জড়িয়ে ধরল। নিশাত, তোর জন্য একটা বড় সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ বল না। সরি বাবু, এখন বললে সেটা তোর সারপ্রাইজ থাকবে না, সেটা তুমি বিয়ের পরই পাবে ইনশাল্লাহ। আমাদের কথা শুনে নিশাত কিছুটা মন খারাপ করতে আমি তার কপালে একটা চুমু দিলাম। নিশাত লজ্জায় শেষ। লজ্জা পেলে ভূতনিটাকে যেন আরো বেশি সুন্দর লাগে। বিকেলে আবিদের সাথে ভলিবল খেলছে, অন্যদিকে নিশাত মাঠের একপাশে বসে আমাদের খেলা দেখছিল। হঠাৎ কেউ এসে ওর মুখে কিছু চেপে ধরে, যাতে সে চিৎকার করতে না পারে। একটা বাচ্চা ছেলে দৌড়ে আমার কাছে এসে বলল নিশাতকে জিসান গুন্ডা তুলে নিয়ে গেছে। আমি এই কথাটা শুনে সেদিকে দৌড় দিলাম। কিছুদূর যেতে দেখে জিসান নিশাতকে জোর করে টেনে নিয়ে যাচ্ছে। আমার পেছন পেছন আবির আরিয়ানরা চলে আসছে। তারপর সবাই মিলে জিসানের পথ আটকে দাঁড়ালাম। আমাদের দেখে জিসান ভয়ে নিশাতকে ছেড়ে দিল। নিশাত দৌড়ে এসে আমার পাশে এসে দাঁড়াতেই আবিররা জিসানের উপর ঝাঁপিয়ে পড়ল, ওকে মেরে হাত পা ভেঙে ফেলছে। তারপর সবাই ওকে উঠিয়ে রাস্তার পাশে ফেলে দিয়ে আসলো। নিশাত, তুই ঠিক আছিস তো? তোকে বলেছিলাম এই রোদের মাঝে খেলা দেখতে আসতে হবে না। যদি আজ তোর কিছু হয়েছে তো তখন আমি ভূতনি ছাড়া কিভাবে থাকতাম? সরি, আমি কি জানতাম ওই জানোয়ারটা এখানে এসে আমাকে তুলে নিয়ে যাবে। তুই তো জানিস আমার ভলিবল খেলা দেখতে খুব ভালো লাগে। এবার বাসায় চলো, আর দেখতে হবে না। ও আজ যে মার খেয়েছে তাতে আর কোনোদিন উঠে দাঁড়াতে পারবে না। ওই তোরা গিয়ে খেল, আমি নিশাতকে বাসায় রেখে আসছে। আমার কথা শুনে সবাই আবারও খেলতে চলে গেল। এদিকে নিশাত মুড অফ করে আছে। এই, আমি কি তোমাকে বকছি নাকি যেভাবে মুড অফ করে আছো? কই আমি মুড অফ করে আছি? নিশাত, এখন তো একটু সিরিয়াস হও। আচ্ছা শোনো, আমি আব্বুকে বলছি কাল আমাদের বিয়ে দিতে। তুমি একদম বাড়ির বাইরে বের হবে না। যদি কোনো সমস্যা হয় আমাকে কল দিয়ে জানাবে। এই, তুই আমাকে তুমি করে কেন বলছিস? আমার বউটাকে তো আমি তুমি করে বলবো। দুজনে কথা বলতে বলতে নিশাতের বাড়ির কাছে চলে আসলাম। নিশাতকে রেখে আর মাঠে না গিয়ে বাসে এসে আব্বুকে বললাম কাল আমি নিশাতকে বিয়ে করতে চাই। আব্বু আমার কথায় রাজি হয়ে গেল। পরের দিন সকালে সব বন্ধুরা চলে আসছে। ওর আব্বুকে বিভিন্ন কাজে হেল্প করছে। সিজন আর আরিয়ানকে নিশাতের বাসায় পাঠিয়ে দিয়েছে। চাচার তো কোনো ছেলে নেই, তাই এত কিছু একলা আয়োজন করা তার পক্ষে সম্ভব নয়। সিয়াম, তাহলে পেতনিটা সত্যি তোর ঘাড়েই ঝুলছে? আমার কপালে আল্লাহ পেতনিটারে লিখে রাখছে, আর আমার ওরে বিয়ে করতে কোনো আপত্তি নাই। সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম। তোদের দুজন একে অপরকে অনেকদিন আগে থেকেই পছন্দ করিস। দুপুর 2টার পর সবাই রেডি হতে ব্যস্ত। এর সে কখন থেকে রেডি হচ্ছে। এদিকে আমার মন নিশাতকে বৌসাজ দেখার জন্য উসখুস করছে, কিন্তু সেদিকে কারোরই কোনো খেয়াল নেই। বিয়ের পর বাসর ঘরে। আচ্ছা, আমার ভূতনি বউটা পরি হলো কিভাবে? এত সুন্দর যেন চোখ ফেরাতে পারছি না। এই, তুমি এখনো মজা করবে? ওকে, আর করবো না। তবে তোমাকে আজ সত্যি খুব সুন্দর লাগছে। এই, এভাবে বলো না, আমার লজ্জা করে। আমার লজ্জাপতি বউ, কাছে আসো, আমার বউটাকে একটু আদর করে। এই বলে নিশাতকে একটানে আমার বুকে টেনে ফেললাম। 2 দিন পর নিশাতকে নিয়ে ঢাকায় আমাদের নতুন বাসায় আসলাম। নিশাত বাড়িটা দেখে খুবই খুশি। সবচেয়ে বেশি খুশি হয়েছে বাড়ির পেছনে সুইমিং পুল দেখে। সারাদিন বাড়ির জিনিসপত্র গোছাতে চলে গেল। এই বাড়িতে আমি আর নিশাত থাকবো। ঢাকায় আমাদের আরো একটা বাড়ি আছে, সেখানে আব্বা আম্মু থাকবে। একদিন সুইমিং পুলের পাশে দাঁড়িয়ে আছে, হঠাৎই নিশাত এসে আমাকে ধাক্কা মেরে পানিতে ফেলে দিল। তারপর সে আমার উপর লাফিয়ে পড়ল। এই নিশাত, কি করছো? ভূতের সাথে গোসল করছি। আমার অনেক দিনের ইচ্ছে ভূতের সাথে সাঁতারের প্রতিযোগিতা করার। আজ আমার কাছে ভূতও আছে, সেই সাথে পুলও আছে। কিন্তু আমার ইচ্ছেটা হচ্ছে ভূতনি গাউন লিপকিস করা। এই ভূত, একদম কাছে আসবে না। আমি নিশাতকে শক্ত করে জড়িয়ে ধরে ওকে আমার কোলে বসিয়ে দিলাম। তারপর তার ঠোঁটের দিকে তাকিয়ে দেখি নিশাতের গোলাপি ঠোঁট দুটো
মৃদুভাবে কাঁপছে, যা আমাকে চুম্বকের মতো আকর্ষণ করছে। আর দেরি না করে 4 ঠোঁট এক করে দিলাম। এভাবে দুষ্ট মিষ্ট ভালোবাসায় কেটে যাচ্ছে আমাদের জীবন। এখন তাকে না দেখে এক মুহূর্ত থাকতে পারে না। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই ভূত আর ভূতের ছুটি যেন আজীবন অটুট থাকে। আল্লাহ হাফেজ।